শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জানুয়ারিতে শুরু হচ্ছে আইসিজের রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি, রায় হতে পারে অল্প সময়ে। ভারতের সংসদীয় কমিটি বলছে দেশটির জন্য বর্তমানে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সতর্ক থাকার পরামর্শ। দেশের বর্তমান নৈরাজ্যময় পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করছে বিএনপি। এনসিপি বলছে সরকার জড়িত না থাকলে এমন পরিস্থিতি তৈরি হয় না। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আগামী জানুয়ারি মাসে মিয়ানমার সংশ্লিষ্ট একটি ঐতিহাসিক মামলায় পাবলিক হিয়ারিং বা গণশুনানি করবে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। জাতিসংঘের শীর্ষ আদালতটি জানিয়েছে এই মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে। আল জাজিরার দেওয়া খবরে এই তথ্য জানা গেছে। এই কার্যক্রমটি একটি নজির স্থাপন করবে বলে আশা করা হচ্ছে, যা গাজায় যুদ্ধের বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাকে প্রভাবিত করতে পারে, কারণ এটি হবে এক দশকের বেশি সময়ের মধ্যে আইসিজের নির্যোগ্যতা বলে প্রথম গণহত্যার মামলার শুনানি। শুনানির প্রথম সপ্তাহে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া, যারা মামলাটি আইসিজিতে নিয়ে এসেছিল, তারা 12 থেকে 15 জানুয়ারি পর্যন্ত তাদের যুক্তি উপস্থাপন করবে। গণহত্যার অভিযোগ অস্বীকার করা মিয়ানমার 16 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত আদালতে তাদের যুক্তি প্রমাণ উপস্থাপন করতে পারবে। আইসিজে সাক্ষীদের শুনানির জন্য 3 দিন বরাদ্দ করেছে। এই শুনানি জনসাধারণ এবং গণমাধ্যমের জন্য বন্ধ থাকবে। এই বছরের সেপ্টেম্বরে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের এক বিশেষ উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য রাখতে গিয়ে গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো বলেছিলেন তিনি শিগগিরই ভারতের রায় দেখার আশা করছেন। বর্তমানে ঢাকার রাজনৈতিক অবস্থা ও নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি দিল্লির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি এই বিষয়ে সংসদে একটি রিপোর্ট পেশ করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক বা কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। পাশাপাশি পার্লামেন্টে পেশ করা ওই রিপোর্টে বলা হয়েছে পরিস্থিতি সরাসরি বিশৃঙ্খলা ও নৈরাজ্যের দিকে হয়তো যাবে না, তবুও তা মোকাবেলার জন্য সতর্ক থাকা প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে ভারতের কৌশলগত পুনর্মূল্যায়ন করার সুপারিশও দিয়েছে শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি। রিপোর্টে একদিকে যেমন ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে, তেমনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে নজর দেওয়ার কথাও বলা হয়েছে। ওই কমিটি রিপোর্টে জানানো হয়েছে বাংলাদেশের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে ভারতের জন্য অস্তিত্বের হুমকি নয়, কিন্তু সেটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারতের প্রতিবেশী নীতির উপর প্রভাব ফেলে এমন একটি গভীর ও দীর্ঘমেয়াদী কৌশলগত পরীক্ষার প্রতিনিধিত্ব করে। একটি প্রজন্মের বিচ্ছিন্নতা, রাজনৈতিক পট পরিবর্তন এবং এটি ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করার জন্য সম্ভাব্য কৌশলগত পুনর্বিন্যাসের। এদিকে নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাস বলেছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত, তবে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ব্যাপারে জড়াবে না ভারত। 19 ডিসেম্বর দিল্লিস্থ বাংলাদেশের দূতাবাসের মুখপাত্রের দেওয়া বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। বিবৃতিতে বলা হয় ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ পরিবর্তন হচ্ছে। এর জন্য পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন। 1971 সালের ডিসেম্বর। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র।
অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার পূর্ণ বিজয়ের ক্ষণগণনায় আজ 20শে ডিসেম্বর। এদিন যুদ্ধবন্দী পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজি এবং পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা, গণহত্যা ও পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যার মাস্টারমাইন্ড মেজর জেনারেল রাও ফরমান আলীকে বিশেষ বিমানযোগে ঢাকা থেকে কলকাতা নিয়ে যায় ভারতীয় সেনাবাহিনী। ভারতের ইস্টার্ন কমান্ডের মুখপাত্র জানান, গত রাত পর্যন্ত আটক পাকিস্তানি সৈন্য সংখ্যা দাঁড়িয়েছে 65,670 জন। এর সঙ্গে যোগ করতে হবে চট্টগ্রাম গ্যারিসনে আটক 8,000 সৈনিক। তাছাড়া পশ্চিম পাকিস্তানি আমলা, কর্মচারী, পুলিশ ইত্যাদির সংখ্যা হয়েছে 20,000। এদের এক মাসের মধ্যে ভারতে নিয়ে যাওয়া হবে। অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী কুষ্টিয়া ও যশোর সফর করে সাংবাদিকদের বলেন, দেশ মুক্ত করেই দায়িত্ব শেষ হয়ে যায়নি, দেশের জনগণের হাতে স্বাধীনতার সুফল পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন, শিগগিরই দেশে শিল্প বাণিজ্য কার্যক্রম চালু হবে এবং তাতে দেশে স্থিতিশীলতা আসবে। তিনি কুষ্টিয়া যশোর এলাকায় ব্যাংকিং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশে পরিচালিত গণহত্যা, অত্যাচার, নির্যাতনকারী পাকিস্তান সেনাবাহিনীর প্রধান রাজনৈতিক সহযোগী পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। রাতে এক বেতার ভাষণে তিনি দম্ভ সহকারে বলেন, আমরা পূর্ব পাকিস্তান ফিরে পেতে লড়াই করব। প্রাক্তন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, তার চিফ অফ স্টাফ জেনারেল আব্দুল হামিদ খান এবং নিরাপত্তা সচিব মেজর জেনারেল গোলাম উমর খান সহ কয়েকজন পদস্থ পাকিস্তানি কর্মকর্তাকে সেনাবাহিনী থেকে অবসর দেয়া হয়। যুদ্ধজয়ী মুক্তিযোদ্ধারা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্পে এসে জড়ো হয়ে নিজেদের ঘরে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেন। দুপুরে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে শহর। রহস্যজনকভাবে ক্যাম্প মাঠে পরপর কয়েকটি বিস্ফোরণ ঘটে। দেশ স্বাধীনের মাত্র 4 দিন পর ক্যাম্পে অবস্থানরত অর্ধশতাধিক মুক্তিযোদ্ধার দেহ ছিন্ন ভিন্ন হয়ে এদিকে সেদিকে ছিটকে পড়ে। বিজয়ের মাসে চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান বীর সেনানী A.K. খন্দকার বীর উত্তম। 20 ডিসেম্বর শনিবার সকাল 10:35 বার্ধক্যের কারণে তিনি মারা যান বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে। তার বয়স হয়েছিল 95 বছর। মুক্তিবাহিনীর উপপ্রধান A.K. খন্দকার বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন। সাবেক এয়ার ভাইস মার্শাল পরে রাজনীতিতে যোগ দিয়ে 2 দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। হাদির মৃত্যু ও তৎপরবর্তী মব সন্ত্রাসের জন্য সরকারকে দায়ী করেছে বিএনপি। পাশাপাশি সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানিয়েছে দলটি। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভাঙচুর, অগ্নিসংযোগ ও শারীরিক হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। তিনি আরও উল্লেখ করেন, প্রায় 1 বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে। আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা।
এদিকে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের মুখপাত্র ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা ছাড়া, তাদের পরিকল্পনা ছাড়া এটা সম্ভব নয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 20 ডিসেম্বর দুপুর 2:30টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাজারো মানুষের উপস্থিতিতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই ড মাওলানা আবু বকর সিদ্দিক। জানাজায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয় হাদির মরদেহ। সেখানে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করার পর কারখানার ফ্লোর ম্যানেজার তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার এ ঘটনায় গ্রেপ্তার 10 জনের তথ্য সাংবাদিকদের অবহিত করতে গিয়ে র্যাব 14 এর পরিচালক নাইমুল হাসান এই দাবি করেন। এরই মধ্যে পায়োনিয়ার নেটওয়ার্কস বিডি লিমিটেড কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন কারখানার কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন আকুন। বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার জামিরদিয়া এলাকায় পায়োনিয়ার নেটওয়ার্কস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দীপুকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুনে ধরে দেওয়া হয়। সন্ত্রাস বিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 20 ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে পশ্চিমবঙ্গে নিজেদের আসন নিশ্চিত করতে কোনো কসুর ছাড়তে নারাজ বিজেপি। সে কথা মাথায় রেখেই অনুপ্রবেশ ইস্যু, দুর্নীতি এবং ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR নিয়ে বিরোধিতার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার তাহিরপুরে এক সভায় অডিও বার্তা মারফত তিনি অভিযোগ করেন, তৃণমূল তাকে গো ব্যাক বলতে ব্যস্ত, কিন্তু অনুপ্রবেশকারীদের ইস্যুতে রাজ্যে ক্ষমতাসীন সরকার নীরব থাকে। নদিয়ার এই অঞ্চল এবং উত্তর 24 পরগনার ঠাকুরনগরের মতো এলাকা মতুয়া সম্প্রদায় অধ্যুষিত। সদ্য প্রকাশিত SIR তালিকায় পশ্চিমবঙ্গের যে সমস্ত অঞ্চল থেকে নাম বাদ যাওয়ার তথ্য মিলেছে তার মধ্যে মতুয়া অধ্যুষিত বেশ কিছু এলাকাও রয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। কক্সবাজারের রশিদনগরে টেকনিক্যাল সেন্টার নির্মাণ শুরু করার জন্য ভূমি মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনুমতি মিললেও কাজ শুরু করতে হলে বাফুফেকে গুনতে হবে 8 কোটি টাকা। টেকনিক্যাল সেন্টারের 15 একর জমির মূল্য হিসেবেই বাফুফের কাছে এ অর্থ চেয়েছে মন্ত্রণালয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর খাস জমি হস্তান্তরের নিয়মে পরিবর্তন এনেছে। আগে সেবামূলক সংস্থা প্রতীকী মূল্যে সরকারি জমি নিতে পারলেও এখন প্রচলিত মূল্য পরিশোধ করতে হয়। জানা গেছে বাফুফের তহবিলে এত টাকা নেই। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। 5,000-এর বেশি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় 10,000 কোটি টাকা বিনিয়োগে একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ ও এর অঙ্গ প্রতিষ্ঠান বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড। প্রাইভেট পুন্ড ইকোনমিক জোন নামের শিল্পাঞ্চলটি সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা উত্তরাঞ্চলের অর্থনৈতিক চিত্র পাল্টে দিতে পারে। এটি সম্পূর্ণভাবে চালু হলে আন্তর্জাতিক মানের গ্লাস, খাদ্য প্রক্রিয়াকরণ ও ভেষজ তেল উৎপাদন কারখানা, ফিড মিল ও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প সহ বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠবে।
বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।